দক্ষিণ আফ্রিকায় আগুনে পড়ে ঘুমন্ত অবস্থায় 6 বাংলাদেশির মৃত্যু। নিহতদের 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে, পরিবারে আহাজারি। গ্যাস সংকটে চরম দুর্ভোগে ঢাকা সহ আশপাশের জেলার বাসিন্দারা। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারতাছি না, ইনকাম সোর্স আমাদের বন্ধ হয়ে গেছে। আগে তো দেখা গেছে মাঝে মধ্যে রাত্রেবেলা আসতো, এখন রাত্রেবেলাও আসে না। সিলেটে জুলাই মাসের বিদ্যুৎ বিল নিয়ে অসন্তোষ, স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসার অভিযোগ। অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই দাবি কর্তৃপক্ষের। বিদ্যুতের ব্যবহার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। জনবল নিয়োগ না দেয়ায় জামালপুর সদর হাসপাতালে এক যুগেও চালু হয়নি আইসিইউ। অচল পড়ে থাকায় নষ্ট হয়েছে মূল্যবান যন্ত্রপাতি। আমরা উপকার নাই হয়ে তাহলে এটা দিয়ে লাভটা কি? মানুষের অনেক ভোগান্তি হয়, দু একদিন আসে থাকতে পারে না, রিলিজ করে দেয়। আমরা গরিব মানুষ, আমরা মুরগি নিয়ে আসলে কালকে ময়মনসিং যান। পাবনার বেড়ায় যমুনা নদীতে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে, অপরজনের বাড়ি মুন্সিগঞ্জ। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, একটি হোলসেল দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় দোকানটিতে 7 জন অবস্থান করছিলেন। তারা রাতে দোকানটিতে ঘুমিয়েছিলেন। আগুনে পুড়ে তাদের সবাই মারা গেছেন। হোলসেল শপটি বাংলাদেশি মালিকানাধীন। দর্শক, এ পর্যায়ে একটু নারায়ণগঞ্জে যেতে চাই। সহকর্মী আমির হুসাইন স্মিথ সেখানে আছেন। স্মিথ, এমন একটি মর্মান্তিক ঘটনা, নিশ্চয়ই শোকাবহ পরিবেশই বিরাজ করছে পরিবারের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, এবং প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোর সাথে কি যোগাযোগ করা হয়েছে? শাওন, আপনি এই যে আমি যে চরের আমার পুরের পাড় যে এলাকা থেকে আছি, এই খুব কাছাকাছি এলাকাতেই কিন্তু 3 জন মারা গিয়েছেন, অর্থাৎ এই একেবারে ওয়ার্কিং ডিস্টেন্স। এই 3 জনের পরিবার এখানে আছেন এবং তারা কিন্তু আসলে শোকে এতটাই বিহ্বল, পুরো এলাকায় কিন্তু শোকের পরিবেশ নেমে এসেছে। বিশেষ করে আমি এখন আছি আপন নামের একটি যুবকের বাসায়, যে যুবকটি মাত্র 23 বছর বয়স। কিছুদিন আগে গিয়েছিল এই সাউথ আফ্রিকায় জীবিকার তাগিদে, সেখানে কিন্তু এসে যেতে লাশ হলো। তার মা মেনে নিতে পারছেন না। তার মা এবং বারবার যে তার ছেলেকে ফেরত দেওয়ার জন্য বারবার বলছিলেন, এবং এখানে অসংখ্য নারীরা ভিড় জমিয়েছেন, আশেপাশের লোকজন এসেছেন। সবকিছু মিলিয়ে পুরো বাতাস কিন্তু একটি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম নূর মোহাম্মদ এবং ফাহিম সরকার, সেই বাড়িগুলোতে কিন্তু একটি শোকের অবস্থা এবং মানুষ আসলে কথা বলতে পারছে না। তাদের মধ্যে একটাই দাবি, যে সরকারের কাছে তারা একটা দাবি করছেন যে তাদের যে মৃত, যারা মারা গেছেন, তাদের মৃতদেহ যদি কিছু থেকে থাকে সেটি যেন যত দ্রুত সম্ভব এখানে নিয়ে আসে। আমরা নূর মোহাম্মদের বাসায় গিয়েছিলাম, তার দুই মেয়ে, এক ছেলে। পুরো পরিবারটি আসলে এখানে যারা আছেন তারা সবাই অভাবের তাড়নায় সাউথ আফ্রিকায় গিয়েছিলেন জীবনের ভাগ্যের চাকাকে ঘোরানোর জন্য। সেই ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে তারা নিজেরাই নিঃশেষ হয়েছেন, এবং যেই মালিকের দোকানে তারা কাজ করতেন সেই মালিকের বাড়িও কিন্তু এই
এই আলিপটেক এলাকায়, তার নাম হচ্ছে মোহাম্মদ রশিদ মেম্বার এবং তার ভাই তাদের দোকানে আসলে চাকরি করতেন। এবং তার আরো যে 6 জন মারা গেছেন তার নাম হচ্ছে ফয়সাল, রাজীব এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবি বাজারের। সব মিলিয়ে পুরো এলাকার বাতাস একটা ভারী হয়ে উঠছে, সবাই আহাজারি করছেন, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা এখানে এসেছি, আমরাও আসলে শোকার্ত, কোনো অবস্থাতেই তাদেরকে আসলে ভাষায় নেই, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। প্রশাসনের লোকজন হয়তো খবর পেয়েছেন, তারা আসবেন এবং কিছুক্ষণের মধ্যে এসে এই পরিবারগুলোর সাথে তারা দেখা করবেন, এমনটাই জানতে পেরেছি। শাওন। স্মিথ, ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র আইন করে আর শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। রাজনৈতিক দলসহ সবাইকে নিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। ঠাকুরগাঁয়ে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদক বিরোধী সভায় অংশ নেন তিনি, পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁয়ে সকলকে সম্পৃক্ত করে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে, এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। সামাজিক আন্দোলনের ফলে কিছুটা ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, আপনাদের এই সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে, সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে হবিগঞ্জের আজমিরিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই জাগরণ পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে পাটোয়ারি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি ভারতের সাথে সমঝোতা করেছে এবং সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয়ে কার্যকর অবস্থান নেয়নি। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিএনপি শুধু ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও মন্তব্য করেন পাটোয়ারি। কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যারা নিজেদের দলের 158 জন নেতাকর্মীকে হত্যা করতে পারে তাদের হাতে দেশ নিরাপদ নয়। আমাদের সাথে প্রতারণা করেছে গণঅভ্যুত্থানের পরে, ওরা সংস্কার বাস্তবায়ন করে নাই, ওরা ভারতের সাথে হাত মিলিয়েছে এবং বাংলাদেশের মানুষের সীমান্তে যে হত্যা হয় এটা নিয়ে তারা কথা বলে নাই। শুধু ক্ষমতার দ্বন্দ্বে, টাকার দ্বন্দ্বে, চাঁদাবাজির দ্বন্দ্বে, দখলের দ্বন্দ্বে নিজেদের 128 জন নেতাকে হত্যা করতে পারে, তাদের হাতে এই দেশ নিরাপদ থাকতে পারে না। টানা কয়েকদিন ধরে গ্যাসের সংকটে চরম দুর্ভোগে ঢাকা সহ আশপাশের জেলার বাসিন্দারা। ব্যতিক্রম নয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ। সংকটের কারণে একদিকে উপজেলার ফিলিং স্টেশনে দিনভর থাকে যানবাহনের দীর্ঘ সারি, অন্যদিকে গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে দ্রুতই সমস্যার সমাধান হবে। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা সারি, দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সারা দেশের মতো তীব্র গ্যাস সংকটে নাকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ভোগান্তিতে রয়েছে এই এলাকার বাসিন্দারা। চালকরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না, এতে সড়কে কমেছে যানবাহনের সংখ্যা। অন্যদিকে সীমিত যানবাহনে বাড়তি ভাড়া নেয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্টার্ট পালতে হয়, মালিকরা জমা দিতে হয়, তারপর আপনার যে আমাকে একটা বেতন আছে, সারাদিন কষ্ট করে সারা দিয়া বাইন্দা মনে করেন যে গ্যাস নিয়ে লাগে সিরিয়ালে 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাস নিতে নিতে আবার রাস্তা জ্যাম, গাড়ি চালাইতে পারি না। গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারতাছি না, আমাদের প্যাসেঞ্জার লইতে পারতাছি না, ইনকাম সোর্স আমাদের বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে 200 টাকা হইলে 220 টাকা 230 টাকা দিতে হয়, 180 টাকা হইলে 200 টাকা রেখে দেয়, ওগুলো একটা 20 টাকা 30 টাকা প্রতিটা সিনজিতে দিতে হয়। উপজেলার 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 5টিতে সিএনজি সরবরাহের ব্যবস্থা রয়েছে। বর্তমানে নিয়মিত গ্যাস মিলছে 2টি স্টেশনে, তবে সেখানেও পর্যাপ্ত গ্যাস নেই। সীমিত গ্যাস দিয়ে চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে স্টেশনের কর্মচারীদের। গ্যাস থাকেই না, রাত্রেবেলাও থাকে না। আগে তো দেখা গেছে মাঝে মধ্যে রাত্রেবেলা আসতো, এখন রাত্রেবেলাও আসে না। লাইনে গ্যাস নাই, আমরা পাবলিকে কি গ্যাস দিব? মানে টোটালি গ্যাস নাই, রাতে একটু আসে, ওই টুকটাক দেই, কয়েকটা গাড়ি বিদায় করি।
শুধু পরিবহন সেক্টরেই নয়, সংকটের ধাক্কা লেগেছে শিল্প কারখানাতেও। পোশাক, সিরামিক, প্লাস্টিক সহ শত শত কলকারখানা গ্যাস নির্ভর হওয়ায় কমেছে উৎপাদন। প্রায় কার্যক্রম বন্ধ অবস্থায় ছোট বড় শতাধিক ডাইং ও গার্মেন্টস কারখানা। নির্ধারিত সময়ে পণ্য বিদেশে রপ্তানি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় কারখানা মালিকরা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কাজ চলতেছে আর কি, ফরেন এক্সপার্ট টিমরাও কাজ করতেছে, দেশীয় টিমও কাজ করতেছে। আরো 2-3 দিন হয়তো সময় লাগবে এরকমের, যতটুকু মেসেজ আর কি জানি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গ্যাস সংকটে পাম্পগুলোর কি অবস্থা সেটি একটু জেনে নিতে চাই। এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় এখন কেমন দেখছেন এবং সংকট সমাধানের ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? আমরা কর্তৃপক্ষ গ্যাস সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছে যে বিষয় রয়েছে, তারা কাজ করছে, সেটি স্বাভাবিক হবে, তবে সময় লাগবে। আর গ্রাহক সেবা যদি বলে সেক্ষেত্রে বলবো গাজীপুর প্রত্যেকটি পাম্পে একই সমস্যার সম্মুখীন করতে হচ্ছে। এখানে পাম্প কর্তৃপক্ষ এবং যারা বিভিন্ন পরিবহনের চালক রয়েছে ঠিক তারা অভিযোগ করছে যে কয়েক ঘন্টা অপেক্ষা করে এখানে আসলে 100 টাকা কেউ পাচ্ছে। এটি একটি বিশাল এখানে যারা চালক রয়েছে তারা। তবে সকাল থেকে যে বিষয়টি দেখেছি যে শিল্পাঞ্চল বেশ কয়েকটি ঘুরছি, সেখানে দেখেছি যে অর্ধ কর্মদিবস রেখে শিল্প কলকারখানা যে শ্রমিক রয়েছে তাদেরকে ছুটি দিয়েছে অধিকাংশ শিল্প কলকারখানা। তবে যারা শিল্প মালিকরা রয়েছে তারাও যোগাযোগ করছে এটি যেন দ্রুত সমাধান করে যে কর্মজীবী যে শ্রমিকরা রয়েছে তারা যেন আসলে কাজ করতে পারে। আমরা দেখছি যে অধিকাংশ শ্রমিকরাই তারা তাদের যে কারখানা নিজ নিজ স্থান সেখানে বসে তারা সময় ব্যয় করছে। তবে কারখানার কর্তৃপক্ষ বলছে যারা আসলে গুরুত্বপূর্ণ যে শিপমেন্ট গুলি রয়েছে সেই শিপমেন্টের জন্য তারা গ্যাসের পরিবর্তে বিভিন্ন তেল দিয়ে আসলে সেটি সমাধান করছে। সেটি নিয়ে কিন্তু আসলে কয়েক গুণে মুনাফা গড়তে হচ্ছে। এটি একটি বিশাল একটি সমস্যার সম্মুখীন রয়েছে। তবে আমরা দেখি স্থানীয় কর্তৃপক্ষ রয়েছে তারা যদি এটি দেখভাল করে অনেকটাই সহজ বা সমাজ যারা চালক এবং বিভিন্ন পরিবহন রয়েছে তারা সহজ। পলাশ, ধন্যবাদ আপনাকে। সিলেটে জুলাই মাসের বিদ্যুৎ বিল নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসার অভিযোগ গ্রাহকদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে জুনে ইউনিট প্রতি দাম বাড়ায় বিদ্যুতের দাম কিছুটা বাড়লেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ নেই। নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস কয়েক বছর ধরেই চালাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসা। রেস্টুরেন্টের স্বাভাবিক খরচের সাথে জুলাই মাসে নতুন করে যোগ হয়েছে বিদ্যুতের অস্বাভাবিক বিল। এতে বিপাকে পড়েছেন তিনি। ব্যালেন্সটা মানে ডাবল হয়ে গেছে আমার কাছে আর কি। আমার যে ক্যাফেতে আমার আগে আমি প্রতিদিনই গ্যাস থেকে টাকা ঢুকানো হয়তো 500 করে বিল ঢুকাইতাম, কিন্তু এখন আমার 500 করে হচ্ছে না, আমার প্রতিদিন 1000 টাকা করে লাগছে। শুধু এই নারী উদ্যোক্তাই নয়, নগরের বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দাদের মুখে একই অভিযোগ। স্বাভাবিকের চেয়ে জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে কয়েক গুণ, যা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা প্রান্তিক জনগণের কাছে মরার উপর খাড়ার ঘায়ের মতো। সব কিছু এখন মানুষের কষ্টসাধ্যের চাইতে এখন সীমাহীন একটা কষ্টসাধ্যের মধ্যে মানুষ তার জীবন অতিক্রম করছে। এর মধ্যে বিদ্যুৎ বিল, আবার ভৌতিক বিল, আবার অস্বাভাবিক বিল, এই যে একটা অবস্থা, এটা একটা মগের মুল্লুকের মতো। আর আগে 30 টাকা 32 টাকা পার ডে গেল, আর 2 দিন ধরে দেখতেছি যে আমার 52 টাকা 53 টাকা যাচ্ছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমার আসলে বেশি কাটছে লাস্ট 2 মাস ধরে। হ্যাঁ, বিদ্যুতের ব্যবহার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। খুব যে বেশি বিদ্যুৎ ব্যবহার করেছি কিংবা ইকুইপমেন্ট ব্যবহার করেছি এরকম কিছুই ছিল না। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগ জানায় অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের মিটারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রিপেড মিটার এই কোনো অবস্থাতেই বাড়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি কারো কোনো বিল নিয়ে আপত্তি থাকে আমাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে তারা চেক করে আপনাকে ইনশিওর করবে। আমরা কারো অন্যায়ভাবে কোনো বিল করতে চাই না। অস্বাভাবিক বিদ্যুৎ বিল সুরাহার পাশাপাশি সরকারের প্রতিশ্রুতি মতো ডিমান্ড চার্জ, মিটার চার্জ প্রত্যাহারের দাবি গ্রাহকদের। নাবিল হোসেন,
যমুনা নিউজ, সিলেট। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার ও এক অভিভাবককে মারপিটের অভিযোগ উঠেছে যশোর ৪ আসনের জামায়াতের সংসদ সদস্যের মেয়ের বিরুদ্ধে। এর জেরে এমপির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের বাসভবনের সামনে অবস্থিত ওই মাদ্রাসাটি। স্থানীয়দের অভিযোগ, সোমবার সন্ধ্যায় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে ধমক দেন সংসদ সদস্যের মেয়ে মেহজাবিন অনন্যা। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে মাদ্রাসায় তালা দিতে যান তিনি। বাধা দিলে হাতে থাকা তালা দিয়ে এক অভিভাবকের মাথায় আঘাত করেন। এ সময় অন্যান্য অভিভাবক সহ বিক্ষুব্ধরা এমপির বাসভবনের সামনে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধরা যশোর নড়াইল সড়কও অবরোধ করেন। তবে এই বিষয়েও চেষ্টা করেও সংসদ সদস্য বা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। সাইকেল চলে ফেলাইতেছে, দেওয়ার পরে এবার একটা কাঠ তুলে হুজুরকে মারবে। এবার হুজুর ঠেকাইছে, এবার বলেছে কি আমাকে মেরেছে। আমি পাশে দাঁড়ানো ছিলাম, আমারে দেখেই উনি তালা দিয়ে আমার মাথায় বাড়ি মারে। বাবার ক্ষমতার অপব্যবহার করে উনি যা তা বলতে পারে। উনি হুজুরদের গায়ে হাত তুলবে, গালিগালাজ করবে, উনি গার্জিয়ানদের গায়ে হাত তুলবে, বাচ্চাদেরকে ভয় দেখাবে, মারবে। যখন আমরা কিছু বলতে যাই ওনার নাকি মানসিক সমস্যা, উনি নাকি পাগল। কিন্তু আসলে এগুলোর কিচ্ছু না। মাদ্রাসা ছাত্রছাত্রীদের সাথে এমপি মহোদয়ের মেয়ের একটা ঝামেলার কারণে এখানে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এসেছি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে প্রেম নিবেদনের জেরে লাইব্রেরিতে হামলা ও মারপিটের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে। এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। সিসি ক্যামেরা ও মোবাইলে ধারণ করা ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জড়িতদের চিহ্নিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনায় আটক 2 শিক্ষার্থীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সংস্কৃত বিভাগের এক ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে একই বিভাগের ছাত্র মহসিন আলমের বিরুদ্ধে। এই নিয়ে সোমবার দুপুরে প্রক্টর দপ্তরে বৈঠক বসে। সেখানে আনাস নামের এক শিক্ষার্থী মহসিনের পক্ষ নিয়ে প্রক্টরের সাথে বাগবিতণ্ডায় জড়ায়। এ সময় আনাসকে মারধরের অভিযোগ আনা হয় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও এজিএস সালমান সাবিরের বিরুদ্ধে। এরই জেরে বিকালে রাকসু ভবনে আম্মারকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আনাস সহ কয়েকজন। হামলার পর তারা গ্রন্থাগারে গেলে আম্মার সহ রাকসু ও ছাত্র শিবিরের কয়েকজন নেতাকর্মী পাঠ কক্ষে ঢুকে তাদের পাল্টা মারধর করে। রাকসু ভবনে সিসি ক্যামেরা থাকলে সেই ফুটেজ আমরা নেব। তবে লাইব্রেরিতে যেটা আমরা শুনলাম প্রশাসকের কাছে, যে এখানে রিনোভেশনের কাজ চলছে, সেই কারণে সিসি ক্যামেরা বন্ধ ছিল। পুলিশের মতো করে কাজ করছেন এবং তদন্ত কমিটির মতো করে কাজ করছেন। আশা করছি যে এ পর্যন্ত, যে এখন সকাল থেকে এ পর্যন্ত যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, বিবাদমান পক্ষগুলোর তারা ধৈর্য ধারণ করবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে বাসভবনে হামলার অভিযোগ করেছেন এক যুবদল নেতা। ভুক্তভোগী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাইম জানান, গতকাল ফেসবুক লাইভে চাঁদাবাজি সহ কিছু বিষয় তুলে ধরেন তিনি। তার দাবি, এর পরপরই জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের লোকজন বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরিবারের সদস্যদের ভয়ভীতিও দেখানো হয়। এদিকে অভিযোগ অস্বীকার করে সুলতান বলেন, লাইভে আপত্তিকর মন্তব্য করায় তার সমর্থকরা ক্ষুব্ধ হতে পারেন, তবে হামলার বিষয়ে কিছু জানা নেই তার। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সকালে ডেমরা কালীগঞ্জ সড়কের দেবই এলাকায় বিক্ষোভ করেছেন সুলতানের সমর্থকরা। জামালপুর জেনারেল হাসপাতালে প্রায় 1 যুগ আগে কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল অত্যাধুনিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে যেখানে থাকার কথা ছিল ভেন্টিলেটর, মনিটর ও বিশেষজ্ঞ চিকিৎসা, সেই ইউনিটটি আজও তালাবদ্ধ। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় কখনোই চালু করা যায়নি আইসিইউটি। অথচ দীর্ঘদিন অচল থাকায় বিকল হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতিও। ফলে সংকটাপন্ন রোগীদের বাধ্য হয়ে পাঠানো হচ্ছে ময়মনসিংহ ও ঢাকায়। পেরিয়েছে প্রায় 1 যুগ, তবে মানুষের জীবন বাঁচানোর জন্য নির্মিত কোটি টাকার এই ইউনিট যেন নীরব এক স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। 2015 সালের 31 জানুয়ারি জামালপুর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী।
অথচ সাজানো গোছানো এই আইসিইউ ইউনিটটি এখনও ব্যবহার করা হয়নি একদিনের জন্যও। দীর্ঘদিন অচল পড়ে থাকায় বিকল হয়ে গেছে প্রায় সব মূল্যবান যন্ত্রপাতি। হাম রুবেলা সহ বিভিন্ন জটিল রোগের প্রকোপের এই সময়ে সরকারি হাসপাতালে আইসিইউ সেবা হয়ে উঠেছে অত্যন্ত জরুরি। অন্য হাসপাতালে আইসিইউ আছে, জামালপুরে আইসিইউ এর এটা চালু করা হয়েছে আর কি, দেওয়া হয়েছে কিন্তু চালু হয় নাই। আমরা গরিব মানুষ, আমরা রোগী নিয়ে আসলে কালকে ময়মনসিংহ যান, সিরাজু গেলে কালকে ময়মনসিংহ যান এই ক্ষমতা আঙ্গর নাই। মানুষের অনেক ভোগান্তি হয়, দু একদিন আইসা থাকতে পারে না, রিলিজ করে দেয়, এমনকি উগি মারাও যায়। যদি আমরা উপকার নাই হয় তাহলে এটা দিয়ে লাভটা কি? এই জন্য আমাদের দাবি হলো যেন সরকার এটা পদক্ষেপ গ্রহণ করে। ইউনিটটি চালুর দাবিতে স্থানীয়ভাবে মানববন্ধন সহ নানা কর্মসূচিও পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে একাধিক চিঠি পাঠানো হলেও মেলেনি কোনো কার্যকর উদ্যোগ। তাই দ্রুত আইসিইউ চালুর জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন সচেতন নাগরিকরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে তারা একাধিকবার ডিজি হেলথ মন্ত্রণালয় বারবার লেখার পরেও সাড়া দেয় নাই। জামালপুর জেলার কথা বিবেচনা রেখে আইসিইউ বিভাগটি নতুন করে চালু করা যায় কিনা সে বিষয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ বলছে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আইসিইউ ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। তৎকালীন সময়ের জন্য প্রয়োজনীয় জনবল বা অন্যান্য যন্ত্রপাতির জন্য চালু করা হয়তো সম্ভব হয়নি। আমি এই চেয়ারে আসার পরবর্তীতে এই দুটি আইসিইউ বেডকে চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবার অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমরা বরাবরই সবসময় অধিদপ্তরে চিঠি লেখালেখি করেছি এবং আমরা আলোচনাও করেছি, কিন্তু আমরা এটা চালু করতে পারিনি এবং এটি চালুর জন্য যে প্রয়োজনীয় জনবল সেটিও অপ্রতুল। আমরা চেষ্টা করছি আগামীতে এটা কিভাবে চালু করা যায়। জামালপুরের 7 উপজেলা এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় 30 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা এই হাসপাতাল। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান ও কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। এ সময় কৃষিমন্ত্রী বলেন, এখন সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের অপতৎপরতা মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষিপণ্য রপ্তানির জন্য গবেষণা ও প্রযুক্তি নির্ভর কৃষির উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন মাঠ পর্যায়ে দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসাবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করছি। যেমন কিছুদিন আগে দেখেছেন আমরা কৃষি পণ্য আধুনিক প্যাকিং এর একটা প্যাকিং ইউনিট আমরা উদ্বোধন করেছি। বৃক্ষরোপণের পর তার সন্তানের মতো করে পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর খালের পাড়ে কর্মসূচি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, শুধু মোবাইলে ছবি তোলার জন্য বৃক্ষরোপণ না করে রোপণের সময়ই ভবিষ্যতের 20 বছর মাথায় রাখতে হবে। বৃক্ষরোপণের দায়িত্বের সাথে পরিচর্যার দায়িত্ব নিতে হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো দালাল বা স্বজনপ্রীতির সুযোগ নেই। অনিয়মের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের দায়িত্বে যারা নেতৃত্ব দিবেন তাদেরকে পরিচর্যার দায়িত্ব নিতে হবে। সস্তা জনপ্রিয়তা দিয়ে কিন্তু চালাকি করতে যাব না তো আমরা। খেয়াল রাখতে হবে, যদি দায়িত্ব নিয়ে থাকেন তাহলে এই গাছ নিজে নিজে বড় হবে যতটুকু পর্যন্ত, ততটুকু পর্যন্ত দায়িত্ব কিন্তু রোপণকারীকে নিতে হবে। ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত সীমান্ত এলাকায় গেল 2 মাসে বিএসএফ এর অন্তত 25টি পৌশিন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। বর্ডার এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, এমনটা জানিয়েছেন বিজিবির উত্তর পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। সকালে কুমিল্লায় গত 3 বছরে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কুমিল্লা 10 ব্যাটালিয়ন ও সুলতানপুর 60 ব্যাটালিয়ন এসব মাদক জব্দ করে, যার আনুমানিক মূল্য প্রায় 52 কোটি টাকা।
এসব অভিযানে 526 জনকে আটকও করা হয়। অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, মাদকের বিস্তার ঠেকাতে সীমান্ত এলাকায় তৎপর রয়েছে বিজিবি। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এলাকার সাধারণ লোকজন কিন্তু খুব সহায়তা করছে আমাদের এই যে পুশিং প্রতিরোধে। তারা আমাদের সাথে একসাথে দাঁড়ায়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী তারা আমাদেরকে সহায়তা করে। বিভিন্ন নেশাজাতীয় ইনজেকশন আমরা পাচ্ছি, যেটা আগে ছিল না। এই জিনিসগুলো নতুন আসছে, বিভিন্ন ভ্যারাইটির মদ আসছে। যেখানে সম্ভব, যতটুকু সম্ভব আমাদের রিসোর্স দিয়ে সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করি আসামি ধরার। জামালপুরে আবর্জনা ও কচুরিপানায় ভরে যাওয়া সকল খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে শহরের বানিয়াবাজার খাল পরিষ্কার করার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে খালগুলো ময়লা আবর্জনা কচুরিপানায় ভরে যাওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। খালের স্বাভাবিক প্রবাহ ফেরানো গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। এর আগে 16 দিন ধরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের উদ্যোগে গবাখালী খাল পরিষ্কার করে স্বেচ্ছাসেবকরা। আমরা 16 দিন আগে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উদ্বোধন করেছিলাম। আমরা সেদিনই অঙ্গীকার করেছিলাম যে যতদিন লাগে ততদিন পর্যন্ত আমরা এই গবাখাল আমাদের দলীয় নেতৃবৃন্দ সহ এবং আমাদের ডে লেবার সহ সকলেই মিলে পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। খালগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে আমরা চেষ্টা করছি খালগুলো পুনরায় ঠিক করার। যমুনা নদীর অব্যাহত ভাঙনে সর্বস্ব হারাচ্ছেন পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত টেকসই ও দীর্ঘমেয়াদী নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতি বর্ষা মৌসুমে নদীর সাথেই লড়াই করে বাঁচতে হয় যমুনা পাড়ের বাসিন্দাদের। এবারও তার ব্যতিক্রম নয়। গত কয়েক বছরে নদী ভাঙনে বিলীন হয়েছে পাবনার বেড়া উপজেলার বক্তারপুর, চরসিংহাসন, কল্যাণপুর সহ নদী তীরবর্তী কয়েকটি গ্রামের শত শত বিঘা ফসলি জমি। নদীগর্ভে চলে গেছে অসংখ্য বসতভিটা। ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়েছেন বহু পরিবার। তবে আগের বছরগুলোর তুলনায় এবছর ভাঙনের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। 4 ঘর আছিল, 4 ঘরে ভেঙে চলে গেছে। এখন থাকার মতো কোনো পরিস্থিতি নাই। ছাদ ভাঙা দিয়ে ছাড়ছি আমার এই বয়সে, কিন্তু এখন আবার যেভাবে ভাঙছে, এই যে গরু নিয়ে সব কোন জায়গায় রাখবো, নিজেরা খানা দানা কোন জায়গায় কি করব। 4 ভাঙা দিয়ে এইখানে আইছি, এইখানে আইসিয়া আবারও নদী ভাঙনি এসিয়া আবারও ভাঙার আমরা এসে আছি, কখন দিনই ভাঙে যায়। এরই মধ্যে নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অনেক পরিবার। এখনো যারা নদীর তীরে বসবাস করছেন, প্রতিদিন প্রতিক্ষণ আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। ছেলেপেলে নিয়ে কখন কোন সময় ভাঙনে শুরু হয়ে যায়, কি করব এই দুশ্চিন্তায় আমাদের ঘুম হয় না। কখন কি ভাঙবে বাড়ি ঘরে নিয়ে কোনো নিশ্চিততা আমাদের নেই, তাই এইভাবে আমরা চলাফেরা করে দিচ্ছি। এখানে এবারও বস্তা ফেলাইছিল, আরও ছিল, এই বস্তা কিছু মানে নাই, সব নদীতে চলে গেছে আর কি। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করার পরবর্তীতে ওখানে জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা প্রয়োজন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে উক্ত এলাকায় জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হবে। প্রতি বছরে ভাঙনে সর্বস্ব হারানোর বেদনা থেকে মুক্তি চান যমুনা পাড়ের মানুষ। নদী তীরে জিওব্যাগ অথবা ব্লক ফেলে স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।